একজন বিডিআর সদস্য আমার কাছে আসলেন জেলখানায় বনফুল অফিসে। একটা ফলের ঝুড়ি মাথায় নিয়ে আসলেন। তো ফল বিক্রেতা সেজে আমার কাছে এসে বলছেন, তারেক ভাই, আমাদের মনে হচ্ছে শেখ হাসিনার পতন হবে, আপনারা মনে হয় বের হয়ে যাবেন। হ্যাঁ, এবং আমি তো কাছে আসছি, এই যে শীঘ্র দাঁড়ায় আছি, হঠাৎ করে সে বসে গেল এবং আমার পা ধরল, ধরে বলতেছে, ভাই আমরা কোনো সেনা অফিসারকে হত্যা করিনি, আমাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আপনারা বাহিরে একটু গিয়ে আমাদের কথা বলবেন, আপনারা বের হবেন। মানে উনি এমনভাবে বলতেছে, ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে আসলেই শেখ হাসিনার পতন হবে। 3 তারিখে উনি এসে বলতেছে, এবং বছরের পরে বছর জেলে আছে, সুঠম দেহ, লম্বা চড়া, ফল বিক্রেতা হিসেবে মানে হয়ে আমার সেলের সামনে এসে আমার এরকমভাবে পা ধরে গেছে, বলছে আমাদের কথা একটু বলেন। তো আমি জেল থেকে বের হওয়ার পর থেকেই বারবার কথা বলছি এবং আতঙ্কে থাকি যে আমি না আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি। হ্যাঁ, কারণ একটা গুজব রটে গেছে, দেখেন কি ন্যারেটিভটা দাঁড় করাইছে, বিডিআর হত্যাকাণ্ড, মানে সেনা অফিসারদেরকে বিডিআর হত্যা করেছে। পিলখানা হত্যাকাণ্ড প্রথমে আমরা বলতাম, ওইটাকে সরায়ে প্রচার করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড। এই জন্য আমি আগামীকালকের যে আমাদের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের নাম সেট করেছি যে পিলখানার হত্যাকাণ্ড। আমি একটু দেখাচ্ছি, এই যে পিলখানার হত্যাকাণ্ড, এটা আমাদের আগামীকালের প্রোগ্রাম এটা, ঠিক আছে? তো আজকে আমার আমি মনে হচ্ছে যে কি শুনলাম, জাস্ট আমার এটা মনে হচ্ছে, এটা আমি কি শুনলাম আজকে মুস্তাফিজ ভাইয়ের যে ভিডিওটা। জেনারেল ওয়াকার, আমি আবার বলতেছি স্যার, আপনি এই 25শে ফেব্রুয়ারি 2009 সালে ব্যাটালিয়নের প্রথম আপনি নিজে সহ পিলখানা গেটের ওখানে ছিলেন। আমার কাছে ফার্স্ট হ্যান্ড সাক্ষী আছে, আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাকে, ওই সাক্ষীকে আমি লাইভে আনতে পারবো, যে আপনার পাশে ছিল, আপনাকে তারেক সিদ্দিকে ফোন করে বলে দিছে যে ওখানে কোনো অপারেশন করা যাবে না, আপনি তখনও পারেন নাই, বাট এখন ইউ আর দ্য অথরিটি। আপনি ভালোভাবেই জানেন আমাদের পিলখানাতে যে সমস্ত ফ্যামিলি গুলো ওখানে ছিল, দে ওয়ার ভায়োলেটেড। আপনার ফ্যামিলি ওখানে ছিল না দেখে আপনি এখন বসে থেকে আপনার অফিসে বসে এই ধরনের ডিসিশন নিতে পারতেছেন। ভারতের লোকজন ছিল, হিন্দি ভাষায় কথা বলতেছে, যে সমস্ত ওয়েপন ইউজ করছে, কিছু কিছু অস্ত্র পাওয়া গেছে, বাইনোকুলার পাওয়া গেছে, এগুলো বাংলাদেশ আর্মি বা বিজিবি ইয়া করে না। এগুলোর সমস্ত এভিডেন্স দেওয়া ছিল জাহাঙ্গীর স্যারের কাছে, জাহাঙ্গীর স্যার ওগুলো গায়েব করে দিয়েছে। জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গুম খুন এবং এগুলোর সাথে যারা যারা জড়িত, ইভেন পিলখানার সাথে যারা যারা জড়িত, আমি যে সমস্ত অফিসাররা ওখানে ছিল, জেনারেল ওয়াকার, আপনি যদি এই কমিশন একটা নতুন করে গুম খুনের ব্যাপারে না করতে পারেন, আপনার সেনাবাহিনী আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আমি জাস্ট এক টানে অনেকগুলো কথা উনি বলে ফেলেছে বর্তমান সেনাপ্রধানকে কেন্দ্র করে, এবং বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ডের কমিশন কেন গঠিত হচ্ছে না তার একটা সারমর্ম এবং সারাংশ দিয়ে গেছে। আমি আসলে এই দেশের মানুষ না, পিলখানা হত্যা নিয়ে একটা আশা বেঁধেছিল যে শেখ হাসিনার আমলে বিচার হবে না, আমরা যদি কোনোভাবে যদি এই সরকার পরিবর্তন করতে পারি তাহলে হয়তো বা পিলখানা হত্যার বিচার হবে। কিন্তু ধরেন এই মানে কি বলবো, আশ্চর্য যে আদালত দিয়ে একটা বিষয় সরায় নেওয়া হলো আদালতের আদেশে, যে এইটা আদালতে মামলা চলমান আছে। আজকে আমি বলবো যে মামলাগুলো চলমান আছে সেই মামলাগুলোতে কাদেরকে ফাঁসানো হয়েছে, আসামি কারা, এবং সেই মামলা দিয়ে সত্যিকার ঘটনা উদ্ঘাটন সম্ভব কিনা। আপনাদেরকে বলি, সত্যিকারের উদ্দেশ্যে যারা হলো কালপ্রিট, যাদের বিবাদী হওয়ার কথা, তারা যদি বিবাদী না হয় কোনো একটা মামলায়, তাহলে ওই মামলার বিচার কোনো দিন গন্তব্যে পৌঁছাবে? জাস্ট হ্যাঁ এবং না। মানে আপনার ভাইকে হত্যা করেছে যে, তাকে বাদ দিয়ে অন্যদেরকে আসামি করা হয়েছে, তাহলে এই মামলার গন্তব্য কোনো দিন খুনির কাছে পৌঁছাবে? বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা সেম একইভাবে, যারা খুনি তাদেরকে বাদ দিয়ে নিরীহ বিডিআর জওয়ানদেরকে আটক করে রাখা হয়েছে। তাদের চোখের দিকে তাকানো যায় না, চোখের দিকে আমার পা ধরে বসছে ফল বিক্রেতা হয়ে এসে জেলখানায় যখন ছিলাম,
তারেক ভাই আমাদের বিষয়ে কথা বলবেন। জেল থেকে বের হয়ে আসার পরেও আমাকে অনেকবার চিরকুট পাঠিয়েছে যে আমাদের বিষয়গুলো বলেন, আমরা এইরকম না, আমরা খুন করতে পারি না, আমাদের দেশের সন্তানকে খুন করতে পারি না। যে জিনিসগুলো পাওয়া গেছে, ইন্ডিয়ান উইপেন্স পাওয়া গেছে, এই আলামতগুলো জমা দেওয়া হয়েছিল। আজকে কি বললো মুস্তাফিজ সাহেব যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের কাছে এই আলামতগুলো জমা দেওয়া ছিল। এই আলামতগুলো যদি ওনার কাছে জমা দেওয়া থাকে, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? মানে এইখানে তাপসের নাম বেরিয়ে আসবে। তাপস আপনার কে হয়? তাপস কে হয়? সেনাপ্রধানের কে হয়? জাহাঙ্গীর ভাই আপনার কে হয়? বলেন। জাহাঙ্গীর কবির নানকের নাম বের হয়ে আসবে, কে হয় আপনাদের? শেখ পরিবারের নাম বের হয়ে আসবে, কে হয়? আজকে একটা প্রশ্ন করছি, আপনারা নিজ উদ্যোগে শেখ পরিবারের প্রত্যেকটি সদস্যকে যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে পার করে দিয়েছেন আপনাদের উদ্যোগে। হ্যাঁ, কিছু কিছু আওয়ামী দোসররা, সন্ত্রাসীরা, শেখ পরিবারের লোকেরা সাংবাদিকদের গাড়িতে গেছে, আর কিছু কিছু সেনাবাহিনীর গাড়িতে পার হয়েছে একবারে সীমান্ত পর্যন্ত নিজ উদ্যোগে। যেভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পার করে দিয়েছেন, সেইভাবে এই আওয়ামী দোসরদেরকে গাড়িতে করে পার করে দেওয়া হয়েছে। আপনারা দিচ্ছেন, আপনাদেরকে এই অধিকার দিছে এই কম্প্রোমাইজ করার। 2000 মানুষকে হত্যা করেছে, আরো কত মানুষকে হত্যা করলে একটা মানুষকে বিচারের সম্মুখীন করা ন্যায়সঙ্গত হয়? কত মানুষকে? মুস্তাফিজ ভাই যেভাবে মানে ভিডিওটা দিয়েছেন, আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। জাস্ট আমি জানি না এটা আপনারা কে শুনছেন। যেহেতু বলেছে যে 2টা মামলা চলমান, অতএব আরেকটা কমিশন গঠন না করার জন্য। বুলশিট, বুলশিট। সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে, আমরা যারা রিটায়ার্ড অফিসার আছি, যারা ভিকটিম ফ্যামিলি আছে, স্পেশালি যারা শাকিলের ছেলে রাকিন, এরা প্রত্যেকেই খুব তৎপর ছিল। সবচেয়ে অবাক কাণ্ড, এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো, ওদেরকে পুশ দিতে বলো, ওদেরকে একটু পুশ দিতে বলো যে এটা এখনো একটা কমিশন কেন গঠন করা হলো, এখন পর্যন্ত 2 থেকে 3 বার হচ্ছে। তো অফিসারটা বললো স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি। হঠাৎ করে এরপরেই জাস্ট ঘন্টা 2-1 পরে দেখেছি করতে পারে। তারপর আমি আরেকটু খোঁজ নিলাম, আরেক অফিসার বললো যে 2 জন অফিসারের ছেলে, ওয়ান ইজ রাকিন, যারা শাকিলের ছেলে, এবং তারা নাকি এখন কনভিন্স যে আর কোনো মামলা করার দরকার নাই। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলাকে কিভাবে প্রেশার দেওয়া হয়েছে। তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলা করার দরকার নাই। এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে আমার ইয়ার মধ্যে একটা যারা আসিফ নজরুলের 2021 সালের একটা স্ট্যাটাস দিল যে এই দিনই বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল, যারা যারা আছে তাদের প্রতি ট্রিবিউট জানাইলেন উনি। তারপরে বললে যেদিন বাংলাদেশের সময় আসবে, আমি লাইনটা লিখে রাখছিলাম একদম, লিখেছিল হচ্ছে একদিন যেদিন পিলখানা, আচ্ছা ওটা লিখি নাই, আমি এটার ইয়াতে দিয়ে দিব। সেটা হচ্ছে যেদিন বাংলাদেশ সেরকম সুযোগ হবে, এটার আবার পুনরায় বিচার হবে। তো 2021 সালে আপনি যে কথাটা বলেছিলেন, এটা তো এখন আর বিশ্বাস করেন না আপনি, তাই না? কারণ এখন তো আপনিই তো মেইন ম্যান। আমি কালকে উনি রয়ের এজেন্ট কিনা, ভারতের এজেন্ট কিনা, বা কারো পারপাস সার্ভ করতেছে কিনা, বা ইলিয়াস হোসেনের এটার মধ্যে কতটুকু আমি নিব কতটুকু নিব না, আমি এটা কালকে গিয়া করবো। কারণ এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি গত 1 সপ্তাহ আমি পার ডে। সরিষার ভিতরে ভূত। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সামরিক সদস্য বা সেনা সদস্য সাবেক যারা আছেন, বড় ভাই, তারা আমাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন, বা বাংলাদেশের নাগরিক যারা যোগাযোগ করছেন, সবার একটা প্রত্যাশা ছিল এই সময় এটা উপেক্ষিত হবে না, অন্তত সেই সময়, এই সময় এসে উপকৃত হবে না। আজকে একটা কথা বলি, এই সময়ে রিক্সাওয়ালারা, অটো রিক্সাওয়ালারা মিছিল কইরা তাদের অটো রিক্সার অধিকার আদায় করছে। আপনাদেরকে একটা জিজ্ঞাসা, আমরা কি পিলখানা হত্যার বিচার দাবিটা আদায় করতে পারবো না? এইটা শুধু বইলে আপনাদেরকে আমি এই জিজ্ঞাসাটা রাখছি যে আমরা কি এটা পারবো না? আগামীকালকে 3:30টায়
জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা প্রোগ্রাম কল করেছি, অবস্থান কর্মসূচি, পিলখানা হত্যাকাণ্ড পূর্ণ তদন্ত চাই। এই পূর্ণ তদন্তের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি আমরা আমরা হলো 3:30টায় আগামীকালকে আমরা দাঁড়াবো। যে সকল দেশপ্রেমিক নাগরিকদের, এখানে আমি আপনাদের একটা কথা বলি, মানে কেন এটা জরুরি, কেন জরুরি। প্রথমত, বাংলাদেশ নামের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের বিরুদ্ধে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ষড়যন্ত্র করেছে, সেই দেশের ভিতরে ঢুকে সেখানে সেনা অফিসারদেরকে হত্যা করেছে। এইটা ভারত নামের একটা রাষ্ট্র এই ধরনের একটা কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে, এবং এই রাষ্ট্র বিষয়ে এই ঘটনা বিশ্বব্যাপী যদি জানাজানি হয়ে যায়, তাহলে সারা বিশ্বের কোথাও এদের সেনাবাহিনী, এদের গোয়েন্দা বাহিনী কেউ কোথাও প্রশ্রয় পাবে না এবং এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে। এই একটা কারণে এই যে বিক্রম মিশ্র বাংলাদেশে আসছিল, এসে সে গোপন মিটিং করেছে, গোপন মিটিং করে এটা যেন না প্রকাশ পায় সেই জন্য আইসা কলকাঠি নেড়ে গেছে। আমার কথা, এই বাংলাদেশ তো এখন হাসিনার বাংলাদেশ না, নাকি হাসিনার বাংলাদেশ? কিভাবে ব্যাখ্যা করবেন বলেন? যদি হাসিনার বাংলাদেশ না হয়, তাহলে এইখানে বিক্রম মিশ্র এসে কিভাবে প্রভাব খাটায়? আমি জিজ্ঞাসা করছি আপনাদের, আপনারা তার কাছে কিভাবে ধরা? জিজ্ঞাসা করছি, কে কে ধরা তার কাছে? উত্তর দিবেন আপনারা। তার কাছে কে কে ধরা বলেন? কেন বিডিআর বিদ্রোহ অথবা পিলখানা হত্যাকাণ্ড, যেটা, এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলবো না, পিলখানা হত্যাকাণ্ড, ভারতীয় রয়ের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ফলে এটা তো যদি ভারত যদি এই হত্যাকাণ্ড ঘটায়, তো এখানের বাংলাদেশের নাগরিকদের সেই বিচার করতে, সেই আইডেন্টিফিকেশন, সেই ডিক্লারেশন দিতে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? নাকি আপনাদের কেউ জড়িত? বলেন এবার সমস্যা কোথায়? আজকে এইরকম শুনতে হলো গতকালকে যে যারা খুন হয়েছে তাদের সন্তানদেরকে একটা ভালো একটা স্কুল কলেজে পড়তে দেয় না পর্যন্ত, আইএসবিতে অফিসার হিসেবে নিয়োগ পাবে সেই সুযোগ দেয় না, সেখানে নিষেধাজ্ঞা জায়গায় 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 জায়গায়। আমরা জানতে চাচ্ছি কেন এটা, কেন কেন একজন নিহত সেনা অফিসারের সন্তান আর্মি হতে পারবে না, আর্মি অফিসার হতে পারবে না? কি সমস্যা? ভয় পাচ্ছেন কেন? সে খুঁজে বের করবে তার বাবার হত্যাকাণ্ডের রহস্য, এই জন্য তাকে সেনাবাহিনীর ভিতরে চাকরি নিতে দিবেন না। এই তো। আরো আগামীকালকে 3:30টায় যাদের মনে ভালো লাগে আপনারা আসবেন জাতীয় প্রেস ক্লাবে, আমরা এখানে অবস্থান করব এটার তদন্ত কমিশন গঠন করার জন্য। যে ঘটনাগুলো বের হয়েছে এগুলো মানার মতো না। আজকে আবারও একটা কথা বলি, জাহাঙ্গীর সাহেবকে বলছি, আমার গ্রেপ্তার করবেন, কইরেন কইরেন। চুপ্পুর পদত্যাগের ইস্যুতে আমাকে নাকি গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছিল একজন উপদেষ্টা জানাচ্ছে। চুপ্পুর পদত্যাগের ইস্যুতে যে আমরা ঘেরাও দিছিলাম, হ্যাঁ, ওই ঘেরাওয়ের সময় এই সমন্বয়করা যাইয়ে আমাদেরকে থামাই দিছিল, আমাদের প্রোগ্রাম নষ্ট করে দিয়েছিল। আজকে জিজ্ঞাসা করছি, ওই দিন চুপ্পুর বাসভবনের সামনে তোমরা গিয়ে বলছিলা যে 2 দিনের মধ্যে চুপ্পু পদত্যাগ করবে, আপনারা প্রোগ্রাম বন্ধ করেন। 2 দিন শেষ হয়ে 2 মাস পড়তে যাচ্ছে। হ্যাঁ, চুপ্পু পদত্যাগ করেনি কেন? আমাদের প্রোগ্রাম কেন নষ্ট করছিলা? হ্যাঁ, আজকে আবার একজন বলছে যে আসিফ নজরুলের অফিস ঘেরাও করবে। হ্যাঁ, অফিস ঘেরাও করবে তারা।
এই যে দেখেন, এই যে দেখেন রায়ের বাগে গিয়ে ফুল দিচ্ছে, হ্যাঁ ছাত্রলীগ নেতা। ওই দিন গুলি করে হত্যা করছিল। ওদেরকে বাইরে রাখছেন কেন বলেন? এদেরকে বাইরে রাখছিল কেন বলেন? কেন বাইরে রাখছিলেন? এদেরকে বাইরে কেন রাখছিলেন? এই যে দেখেন গুলি করতেছে। এই আমরা যে লড়াই করছি, এই লড়াই দেখেন, এই যে ভাই দেখেন, উনি দেখেন, এই যে মাথায় কড়াই, হাতে ঢাকুন, রুটি বলার বেলুন, এগুলো নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের আরো লড়াইয়ের কত কত ছবি ভিডিও আছে, যেগুলো দেখাবো না। এখনো আমরা ভরসা পাই না। কখনো নির্বাচিত সরকার আসলে তখন আমরা নিজেরা জমা দিব, যে দেখেন আমরা কেমন করে লড়াই করছি, আমাদের লড়াইটা কেমন ছিল, যে আমরা কতটুকু নির্ভীকভাবে লড়াই করছি, আমরা ওই দিন দেখাবো। এখনো ভরসা পাই না কেন? ওই যে পাসপোর্ট অফিসের ডিজি নুরুল আলম, সে পুলিশ সদস্য, ওই যে আব্দুল্লাহিল কাফিকে পাসপোর্ট প্রদান করেছে 4 ঘন্টার ব্যবধানে। আবেদন করছে 4 ঘন্টার মধ্যে, নকল কাগজ তৈরি করে দিয়ে দিছে পাসপোর্ট। শিরিন শারমিনের পাসপোর্ট দিয়ে দিছে। ওই ডিজি এখনো চাকরি করতেছে। আমার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা, জাহাঙ্গীর সাহেব আপনি উত্তর দিবেন আপনি, যে কেন ও এখনো চাকরি করতেছে ওখানে, বলেন। তাকে রাখার উদ্দেশ্য কি বলেন? রহস্য কি? কেন পাসপোর্টের ডিজিকে এখানে রাখা হয়েছে এখনো? আমরা যাক, কালকে সবাই আসবেন ইনশাল্লাহ, দেখা হবে জাতীয় প্রেস ক্লাবে। রিক্সা চালকরা তাদের দাবি যেহেতু আদায় করতে পারছে, আমরা সবাই মিলে এই বিডিআর বিদ্রোহের ঘটনা আদায় করতে পারবো না? পিলখানা হত্যাকাণ্ড, রয়ের সম্পৃক্ততা, ভারতীয় নাগরিকের সম্পৃক্ততা, হাসিনার পরিবারের সম্পৃক্ততা, শেখ পরিবারের কথা বলছে। ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বিভিন্ন সময় জিয়াউর রহমান ও তার পরিবারের নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম বদলে গেছে। 2008 সালে 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে। এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয়। 2009 সালের জানুয়ারিতে সরকার গঠনের পর 2010 সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। এরপর থেকে একে একে রাজধানী শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান। আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পাননি মাওলানা ভাসানী ও ঢাকার বিজয় সরণিতে মাওলানা ভাসানীর নভ থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নভ থিয়েটার। এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবের নামে। এমনকি শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের সমাধিস্থ সরিয়ে ফেলতে উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা টানা 1.5 দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান, খালেদা জিয়া সহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয়। দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মুরালও ভেঙে ফেলা হয়। বিএনপির নীতি নির্ধারকদের দাবি, জিয়াউর রহমান ও তার পরিবারের নাম নিশ্চিহ্ন করতে চেয়েছিল শেখ হাসিনা সরকার, কিন্তু তার নাম মোছা যায়নি। তাদের নাম তবু রয়ে গেছে মানুষের হৃদয়ে। শেখ হাসিনার গত 15.5 বছরের শাসন আমলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে তার সঠিক পরিসংখ্যান নেই বিএনপির কাছে। বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করে অসুস্থ হয়ে পড়েছিল। তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে 2 ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গুলশানের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 16 ডিসেম্বর দুপুর 2টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল। মহাসচিব স্মৃতিসৌধে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল। এখন সেখান থেকে তেনাকে
চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, এইমাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন। তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদৌ সুস্থ আছে? সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায়, সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যেয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম বিএনপির প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ প্রায় 7 বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে 1,500 থেকে 2,000-এর মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল। এর মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 2017 সালে 12 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন। মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে। তারা বলেন, এবার ভিন্ন আভে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সভা সমাবেশ করা যায়নি, সন্ত্রাসী হামলা হয়নি, এমনটাই মন্তব্য করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রিয় দর্শক শ্রোতা, তারা কি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়েছে 2023 সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রিপোর্ট প্রকাশ করেছে। দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। তবে এ সময় সরকার প্রায় রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এতে বলা হয়েছে, গেল বছরে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে, এমনকি এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। মার্কিন এ প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করছে। এ সময় আল কায়েদা, আনসারুল্লাহ বাংলা টিম এবং ISIS সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়েছে। মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশের পুলিশের বিশেষ ইউনিট একাধিক সন্দেহভাজনকে গ্রেফতারও করেছে। এতে বলা হয়েছে, গত মে মাসে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের KNF হামলায় চট্টগ্রামে 2 সেনা নিহত এবং গত মার্চে আরও 1 সেনা নিহত হন। এছাড়া KNF-এর বিরুদ্ধে নতুন সন্ত্রাসী গোষ্ঠী প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবেদনে বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টি তুলে আনা হয়েছে। এতে বলা হয়েছে, আইনটিকে সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামে নামকরণ করা হয়েছে। অনলাইনে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তৈরি আইনটি
সংশোধন করা হলেও এতে নাগরিকত্বের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেফতারের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 2023 সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা হয়নি এমন